মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে প্রেজেন্স অফ ইউরিয়া ইন ইউরিন, অর্থাৎ আমাদের যে মূত্রে ইউরিয়ার প্রেজেন্স। এখন তোমরা সবাই জানো যে ইউরিনে ইউরিয়া থাকে। জেনারেলি আমরা যখন পাবলিক টয়লেটে যাই না, বা তোমাদের স্কুলের বাথরুমেও যদি অনেকদিন না ধোয়া হয় অনেক সময়তে, তাহলে গেলেই দেখবে একটা বাথরুমে একটা ঝাঁঝালো গন্ধ ছাড়ে। এটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। অ্যামোনিয়াটা আসে কোত্থেকে না, ইউরিয়া যেটা আমাদের মূত্রের সঙ্গে বেরোয় সেটা ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনের জন্যে, মানে ব্যাকটেরিয়া ওটাকে ডিকম্পোজ করে ওটা অ্যামোনিয়া ফর্ম করে, যার জন্য ঝাঁঝালো গন্ধটা ছাড়ে। এখন আমাদের ইউরিনে ইউরিয়াটা আসে কোথা থেকে? সেটা হলো আমরা যে প্রোটিনটা খাই, সেই প্রোটিনের ডিঅ্যামিনেশনের জন্য লিভারে হয়। ডিঅ্যামিনেশনের জন্য মানে বিভিন্ন যে ক্যাটাবলিক প্রসেসগুলো হয়, তার মধ্যে ডিঅ্যামিনেশন একটা, তো তাতে অ্যামোনিয়া রিলিজ করে। এখন অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক আমাদের জন্য। তো তাই জন্যে আমরা তো বারবার অ্যামোনিয়া প্রডিউস হলেই সঙ্গে সঙ্গে মূত্র ত্যাগ করতে পারবো না, যার জন্য অ্যামোনিয়াটা লেস টক্সিক ইউরিয়াতে কনভার্টেড হয় লিভারে ইউরিয়া অর্নিথিন সাইকেলের মাধ্যমে। ওকে, এখন এই ইউরিয়া অর্নিথিন সাইকেলের মাধ্যমে এটা লিভারে ইউরিয়াতে কনভার্ট হওয়ার পরে এটা ব্লাডে আসে, এবং তারপরে এটা আমাদের কিডনি দিয়ে এক্সক্রিটেড হয় বা রেচিত হয়, মানে রেচনের মাধ্যমে আমাদের মূত্রের মাধ্যমে ইউরিয়াটা শরীর থেকে বেরিয়ে যায়। এখন এটা নর্মালি থাকে, সবার ইউরিনেই থাকে, কিন্তু এইটা নর্মাল রেঞ্জ হচ্ছে 0 to 20 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাড। কিন্তু অনেক সময় আমাদের কিডনি ফেলিওর হলে বা কিডনিতে স্টোন হলে, আনকন্ট্রোল ডায়াবেটিস, হার্ট ফেলিওর, এই সমস্ত কেসে কিন্তু আমাদের ব্লাডের মধ্যে ইউরিয়ার লেভেলটা অনেক বেড়ে যায়, তখন হচ্ছে ইউরিমিয়া। এবং এর ফলে আমাদের তখন ইউরিনেও ইউরিয়ার কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো তখন কোয়ান্টিটেটিভ টেস্ট করলে তার ইউরিয়ার কনসেন্ট্রেশন কত সেটা ধরা পড়ে। তো যদিও আজকে আমরা কোয়ান্টিটেটিভ টেস্ট তো করবো না, আমরা করছি কোয়ালিটেটিভ টেস্ট। তো আজকে আমি যে টেস্টগুলো দেখাচ্ছি, আমি তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে। তার কারণটা হচ্ছে এই ইউরিয়ার যে বায়োকেমিক্যাল টেস্টগুলো আছে এগুলো একটু হ্যাজার্ডাস, চট করে দিতে চায় না। ঠিক আছে, তো তোমরা দেখো, আমি এখানে কিন্তু সবটাই বলবো যে কোনটা কোন ক্ষেত্রে নেবে বা কি করবে কি করবে না, কেন ইউরিয়ার টেস্ট অনেক সময় দিতে চায় না, কি করলে ইউরিয়ার টেস্টগুলো তোমরা পজিটিভ রেজাল্টটা পাবে, সেইটা আমি সমস্ত দেখাবো। যার জন্য বলছি ভিডিওটাকে স্কিপ না করে তোমরা যদি পুরোটা দেখো, তাহলে তোমরাও যখন ভবিষ্যতে এটা স্কুলে প্র্যাকটিক্যালটা করবে তখন কিন্তু তোমরা পজিটিভ রেজাল্টই পাবে। ওকে, আমার গত 3টে যে ভিডিও ছিল ইউরিনের ওপর, একটা হচ্ছে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন, প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন অ্যান্ড প্রেজেন্স অফ বাইল সল্ট ইন ইউরিন। সেগুলো যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, যারা ওগুলো দেখোনি তারা সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমি ইউরিয়ার টেস্টগুলো দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট যে টেস্টটা দেখাবো সেটা হচ্ছে ফরমেশন অফ বায়োরেট টেস্ট। এখন বায়োরেট ব্যাপারটা কি সেটা চলো একটু দেখে নেওয়া যাক। তোমরা দেখো ইউরিয়া স্ট্রাকচার হচ্ছে CO NH2 অর্থাৎ NH2 এদিকে, মধ্যখানে CO, তারপরে NH2 আছে। এবার ইউরিয়া ফর্ম করে বায়োরেট। এখানে কি হবে, দুটো ইউরিয়া মিলে এই বায়োরেটটা ফর্ম করছে। এখানে দেখো এইদিকে যে NH2টা আছে আর এদিকে যে NH2টা আছে, তার থেকে এই হাইড্রোজেনটা নিয়ে এটা NH3 ফর্ম করে বেরিয়ে চলে গেল। তাহলে পড়ে রইল কি, NH2CO NH2 CO NH2। তো দিস ইজ বায়োরেট। বাই মানে হচ্ছে দুই, বাই মানে হচ্ছে দুই, আর ইউরিয়া থেকে ইউরেট কথাটা এসছে, তাহলে দুটো ইউরিয়া জুড়ে এই জিনিসটা তৈরি করলো। তো দিস ইজ বায়োরেট। এবার বায়োরেট টেস্ট করতে গেলে কি করতে হবে সেইটা আমি চলো টেস্টটা করে দেখাচ্ছি। আমাকে বায়োরেট টেস্ট করবার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি ইউরিয়া যে আছে সেই স্যাম্পেলটা ডাইরেক্ট তৈরি করেছি। এইটা হচ্ছে আমার ইউরিয়া স্যাম্পেল। কেন আমি এই ধরনের ইউরিয়া নিলাম, এইটা ইউরিয়াটাও নিয়েছি, তোমরা দেখে নাও। এই যে ইউরিয়া দেখছো দানা দানা মতো,
এটা অ্যাকচুয়ালি যে ফার্টিলাইজারে মানে ফার্টিলাইজার হিসেবে খেতে যে ইউরিয়া ইউজ করা হয় না, সেই ইউরিয়াই নেওয়া হয়েছে। অনেক সময় ল্যাবরেটরিতেও থাকে এরকম ইউরিয়া, তো সেইটা ইউজ করা হচ্ছে। আমার আগের ভিডিওগুলোতে আমি সিনথেটিক ইউরিন নিয়েছিলাম, কিন্তু এই পার্টিকুলার এই টেস্টটা করার জন্য বায়োরেট ফর্মেশন টেস্ট আমি ডাইরেক্ট ইউরিয়া সলিউশনটা নিলাম। কেন নিলাম না সিনথেটিক ইউরিন? তার কারণটা হচ্ছে আমি দেখবে এটা করব, এটাকে হার্ড হিট করতে হয়, প্রচণ্ড হিট করতে হয়, একদম শুকিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে হয় কি, সিনথেটিক ইউরিনের মধ্যে যেহেতু গ্লুকোজ এবং প্রোটিন এগুলো আলাদা করে অ্যাড করা থাকে, অত হার্ড হিট করবার সময়তে ওটা চার্ড হয়ে যায়, চার মানে চারকোল হয়ে যায়, যার জন্য কালো হয়ে যাবে। তখন যে টেস্টটা করা হবে তার কোনো এফেক্টই তোমরা তখন কিছু বুঝতে পারবে না, কালার চেঞ্জ কিছু বুঝতে পারবে না। যে কারণে এই ক্ষেত্রে তোমরা যদি করো, মানে তোমরা এই ক্ষেত্রে কিন্তু ইউরিয়া সলিউশন এরম করে আলাদা করে বানিয়ে নেওয়াটাই বেটার, তাতে সলিউশনটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, চার্জ হয়ে যায় না। ঠিক আছে, তো আমি এখানে ইউরিয়া সলিউশন যেটা বানিয়ে নিয়েছি সেটা একটা টেস্ট টিউবে আমি নিলাম। এই ক্ষেত্রে টেস্ট টিউবটাও বলে রাখি, যদি বোরোসিলের টেস্ট টিউব হয় খুব ভালো হয়। ঠিক আছে, তার কারণটা হচ্ছে এটা এত হার্ড হিট করতে হবে যে এমনি সাধারণ টেস্ট টিউব হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমি খানিকটা ইউরিয়া সলিউশন এর মধ্যে নিলাম, এতটা মতো নিয়েছি। এবার একে আমাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। তো এবার আমি হিট করছি, কিন্তু হিট করবার সময় যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এইটাকে পুরো এরকম একটু হেলিয়ে নেবে, যাতে এই সারফেসটা অনেকটা বড় হয়, তাহলে হিটিংটা তাড়াতাড়ি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক জায়গায় এরম করে রেখে হিট করবে না, টেস্ট টিউব ফেটে যাবে। কন্টিনিউয়াস টেস্ট টিউবকে আপস অ্যান্ড ডাউন এরম করবে, মানে সামনের দিকটা হিট করবে, পেছন দিকটা হিট করবে। তো এইভাবে কন্টিনিউয়াস একে হিট করে যেতে হবে। এক জায়গায় যদি এরম করে রেখে হিট করে যাও, প্রথম কথা হেলিয়ে নিচ্ছি কেন, ওপরের সারফেসটা বেশি হবে, তাই জন্য হিটিংটা ভালো হবে। আর এমন দিকে রাখবে যদি বাম্পও করে তাহলে যেন তোমাদের যারা আশপাশে তোমার যারা মানে ক্লাসমেটস আছে তাদের গায়ে যেন ছিটকে না লাগে। ওকে, এবার এইটাকে কন্টিনিউয়াস কিন্তু এরম আপস অ্যান্ড ডাউন করে যেতে হবে, নাহলে কিন্তু টেস্ট টিউব হার্ড হিট হয়ে ফেটে যাবে, ফটাস করে বাস্ট করবে। ওকে, তো আমি এটাকে হিট করছি, এই হিট করতে করতে পুরো শুকিয়ে যাবে। মাঝে মাঝে এরম করে যদি তুমি এরম গন্ধ নাও তাহলে দেখবে পরিষ্কার অ্যামোনিয়ার গন্ধ পাবে। ওকে, তো কেন হলো যে বললাম হিট করলে ওই অ্যামোনিয়াটা বেরিয়ে যাচ্ছে খানিকটা, ওই জন্যে এইটা এরকম হয়। বায়োরেট ফর্মেশন করছি তো খানিকটা অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে, যার জন্য অ্যামোনিয়ার গন্ধটা কিন্তু পাওয়া যাবে। তো আমি হিট করে যাচ্ছি, আমি হার্ড ফিটিং এরম করে যাচ্ছি, অনেকটা শুকিয়ে এসছে, একদম পুরোপুরি শুকিয়ে যাবে। প্রায় শুকিয়ে এসছে দেখো। মাঝে মাঝে একটু সরিয়ে নেবে, নাহলে কিন্তু টেস্ট টিউব বাস্ট করতে পারে। দেখো পুরোপুরি শুকিয়ে গেছে এবং এর গায়ে সাদা সাদা মতো লেগে আছে। ওকে, এই যে সাদা লেগে আছে এইটাই যদি আমি সিনথেটিক ইউরিন নিতাম তাহলে কিন্তু এইটা পুরো কালো হয়ে যেত পুরোটা, তখন কিন্তু তোমরা টেস্টটা যেটা সেটা কিছু ধরতেই পারতে না যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, এবার এইটাকে আমার কাজ হচ্ছে কুল করা, কুল বলতে রানিং ওয়াটারের নিচে কুল করা, কিন্তু আমি রানিং ওয়াটারের নিচে একে কুল করব না এক্ষুনি, এত হার্ড হিট হয়েছে তো, যার জন্যে তোমাদের কাছে যদি রুমাল থাকে বা কোনো কাপড় থাকে সেইটা দিয়ে একে একটুখানি এরকম করে চেপে ধরবে খানিকক্ষণ, আবার সরাবে, মানে যাতে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসা যায়। ঠিক আছে, এক্ষুনি যদি আমি এতে জল দিই, মানে এর গা দিয়ে জল ফেলতে হবে, তাহলে আনইকুয়াল এক্সপ্যানশনের জন্য, এত হার্ড হিটিং এর পরে আনইকুয়াল এক্সপ্যানশনের জন্য বা অসম প্রসারণের জন্য কিন্তু টেস্ট টিউব ফাট করে ফাটিয়ে দেবে। তো যার জন্য একটু ওয়েট করবে, একটুখানি এই অনেক সময় হিট মানে বুনসেন বার্নারে এরকম হিট করবার সময়তে এর গায়ে কালো কালো ওই কালি লেগে যায়, তো কাপড় দিয়ে মুছলে কি হবে, কালিটাও চলে গেল, প্লাস খানিকটা এটা ঠান্ডাও হলো। ওকে, তো এইরকম যখন করছি মাঝে মাঝে তোমরা একটু হাতটা এরকম করে দিয়ে দেখবে যে মোটামুটি হাতে সহনীয় কিনা, তোমরা টলারেট করতে পারছো কিনা। যখন দেখবে মোটামুটি টলারেট এরকম করে ধরে করতে পারছো, তখনই একমাত্র তোমরা
এটাকে রানিং ওয়াটারের তলায় ধরবে, নাহলে কিন্তু টেস্ট টিউব ফট করে ফেটে যাবে ঠান্ডা জলের সঙ্গে দিলে। ওকে, তোমার হয়ে গেছে। এবার আমি এটাকে রানিং ওয়াটারের তলায় আরো কুল করে নেবো। চল, এবার রানিং ওয়াটার ফেলছি সাইড দিয়ে এর গাটাতে, ভেতরে কিন্তু জল দেবো না। হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এবারে আমার কাজ পরে, তো এইখানে শুকিয়ে নেবার পরে এবারে আমার যে ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমার যে কাজ সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার সালফেট সলিউশন মেশানো। তো এটা বায়োরেট, প্রোটিনের বায়োরেট টেস্ট করানোর সময় তো তোমাদের দেখিয়েছিলাম। আমি নিয়ে নিয়েছি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আর 1% কপার সালফেট সলিউশন। তো প্রথমে আমি এর ভেতরে সোডিয়াম হাইড্রোক্সাইড খানিকটা দেবো। একটু নেড়ে নিলাম। নেড়ে নেবার পরে আমি দেখো কপার সালফেটের এখন সলিউশনের কালার হচ্ছে হালকা ব্লুইশ। এবার কালারের চেঞ্জটা খেয়াল করবে। কালারটা দেখো পিঙ্ক নিয়েছে। ওকে, কালারটা পিঙ্ক আসবে এক্ষেত্রে। তার কারণটা হচ্ছে এটা যদি প্রোটিন থাকতো তাহলে এই কালারটা আসতো ব্লুইশ ভায়োলেট, কিন্তু যেহেতু শুধু ইউরিয়া নিয়েছি এটা আসছে পিঙ্ক। আমি এই জন্যই বলেছিলাম যে এখানে আমি সিনথেটিক ইউরিন ইউজ করব না, কারণ সিনথেটিক ইউরিনের মধ্যে যেহেতু গ্লুকোজ এবং প্রোটিন মেশানো থাকে, সেহেতু এত হার্ড হিট করবার সময় ওটা চার্ড হয়ে গিয়ে চারকোলটা পড়ে থাকে। চার্ড মানে ওই জন্য মানে চারকোলটা পড়ে থাকবে শেষ পর্যন্ত। বলে এই যখন আমি সলিউশনটা দিলাম, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন কপার সালফেট দিচ্ছি, পুরো সলিউশনটা আসবে কালো, তুমি কালার চেঞ্জ কিছু বুঝতেই পারবে না। তো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র ইউরিয়া সলিউশনটাকেই নিয়েছিলাম। ওকে, তো দ্যাট ইজ বায়োরেট ফরমেশন টেস্ট। এবার এইটা কি করে হলো চলো কেমিস্ট্রিটা একটু দেখে নেওয়া যাক। তো বায়োরেট ফরমেশন টেস্টের জেনারেল রিয়াকশন যেটা, সেটা হচ্ছে দেখো ইউরিয়া, মানে ইউরিয়ার সংকেতটা আমি এখানে লিখে দিয়েছি NH2CO NH2, তার সঙ্গে কপার সালফেট দিয়েছি যেটা কিউপ্রিক ফর্মে আছে Cu2+, আর NaOH। এতে পিঙ্ক কালার একটা বায়োরেট কমপ্লেক্স ফর্ম করছে। কেন না ইউরিয়া ডিকম্পোজেস টু অ্যামোনিয়া। আমি বলেছিলাম ইউরিয়াকে যখন আমি হিট করছি তখন মাঝে মাঝে শুকে, তখন দেখবে তুমি অ্যামোনিয়ার গন্ধ পাবে। অ্যান্ড CO2 ইন অ্যালকালাইন মিডিয়াম NaOH, যেটা অ্যালকালাইন মিডিয়াম করেছে। এবার অ্যামোনিয়া যেটা, সেটা রিয়াক্ট করছে কপার সালফেটের Cu2+ আয়নের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করছে। এই কমপ্লেক্স, দিস কমপ্লেক্স রিয়াক্টস উইথ রিমেইনিং ইউরিয়া প্রডিউসিং দ্য বায়োরেট কমপ্লেক্স। তখন এইটা বায়োরেট কমপ্লেক্স করছে। এই যে বায়োরেট কমপ্লেক্সের স্ট্রাকচারটাও লিখে দিয়েছি। এইটা হচ্ছে বায়োরেট কমপ্লেক্সের স্ট্রাকচার, পিঙ্ক কালার কমপ্লেক্স হচ্ছে। এখানে দেখো C4H4N2O2, এটা হচ্ছে ইউরিয়া ডিরাইভ লাইগ্যান্ড। কপার তো কপার আয়ন আছে, আর NH3 যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। তো এইখানে এই পিঙ্ক ডিরাইভ কমপ্লেক্স যেটা, ওইটা তৈরি হবার জন্য কালারটা কিন্তু পিঙ্ক এলো। ওকে, নেক্সট যে টেস্টটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ইউরিয়ার সোডিয়াম হাইপোব্রোমাইড টেস্ট। কিন্তু এখানে আমি সোডিয়াম হাইপোব্রোমাইড টেস্ট করব না, আমি করব সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্ট। কেন সোডিয়াম হাইপোব্রোমাইড টেস্ট আমি করব না সেটা বলে দিচ্ছি। এই টেস্টটা করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম হাইপোব্রোমাইড। কি বললাম? ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম হাইপোব্রোমাইড। কিন্তু জেনারেলি আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে যে সমস্ত সোডিয়াম হাইপোব্রোমাইড গুলো কিনি, সেগুলো তো অনেক দিন হয়ে যায়, এবং রুম টেম্পারেচারে কিন্তু সোডিয়াম হাইপোব্রোমাইড বেশি দিন থাকবে না। কয়েক ঘন্টা মাত্র মানে ব্রোমিন উড়ে বেরিয়ে চলে যাবে, ওতে আর কোনো কাজই হবে না। একে ফ্রেশলি প্রিপেয়ার করতে হয়। আর ফ্রেশলি প্রিপেয়ার করতে গেলে আমাকে তাহলে নিতে হবে ব্রোমিন অ্যাম্পিউল আর তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু ব্রোমিন অ্যাম্পিউল যেটা আগে কলেজেও সাপ্লাই করা হতো কিন্তু এখন ব্যান্ড। তো ন্যাচারালি আমি তার সাবস্টিটিউট ইউজ করছি, সেটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। রিয়াকশন একই দেবে, খালি ওটা ছিল ব্রোমিন, এটা হচ্ছে ক্লোরিন। ওকে, তো প্রথমে আমি সোডিয়াম হাইপোক্লোরাইডটাকে তৈরি করার জন্য কি করব, আমি এখানে নেব সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এবং ব্লিচিং পাউডার।
তোমাদের অনেকের কাছেই দেখবে ব্লিচিং পাউডার থাকবে, তবে হ্যাঁ ব্লিচিং পাউডারটা একটু যখন নেবে তখন দেখে নেবে একটু গন্ধটা শুকে যে তাতে ক্লোরিনের গন্ধটা পাচ্ছ কিনা। খুব পুরোনো যদি ব্লিচিং পাউডার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ক্লোরিনের গন্ধটা ঠিকঠাক পাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ দেবে না। ওকে, তো আমি প্রথমে একটু সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তৈরি করে নেবো, একটু স্ট্রং, আর একটু ব্লিচিং পাউডার তার সঙ্গে অ্যাড করব। দেখো আমি টেস্ট টিউবে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করার জন্য প্লেন একটু জল নিয়েছি, ডিস্টিল ওয়াটার। তার মধ্যে ঠিক 4 থেকে 5টা আমি সোডিয়াম হাইড্রোক্সাইড প্যালেট এর মধ্যে অ্যাড করলাম, করে এইটাকে এবার ভালো করে আমি এরকম করে নাড়াই। একটা এক্সোথার্মিক প্রসেস, টেস্ট টিউবটা একটু গরম হয়ে যাবে, তবে এমন গরম নয় যে হাত থেকে ফেলে দিতে হবে। ওকে, তো এইটাকে নাড়িয়ে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা ফর্ম করছি। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমি তৈরি করেছি তার থেকে অন্য একটা টেস্ট টিউবে আমি বেশ কয়েকটা সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে নিলাম। আগে একটু ঢেলে নিতে হবে। তো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন খানিকটা নিয়েছি, তার মধ্যে আমি একটু ব্লিচিং পাউডার নিচ্ছি। ওকে, দিয়ে এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবো। দিয়ে ঠিক আধ মিনিট মতো ওয়েট করবে, আধ মিনিট থেকে 1 মিনিট একটু ওয়েট করবে। ওটা 1 মিনিট ওটা একটুখানি ওয়েট করতে হবে। তার মধ্যে আমি কি করছি, এবারে আমি ইউরিয়া সলিউশন নেবো। এবারে তোমরা সিনথেটিক ইউরিন যেটা আছে আমার কাছে আমি সেটা নেবো। এই ক্ষেত্রে কিন্তু আবার পুরো যে আমি ক্রিস্টাল ক্লিয়ার যে ইউরিয়া সলিউশনটা এটা বানিয়ে রেখেছি সেটা ডাইরেক্ট নিলাম না, কারণটা একটু পরে বলছি। আমি একটু ইউরিন সলিউশন এখানে নিয়ে নিলাম, কেননা ইউরিন সলিউশনটা একটু ঘোলাটে, একটু ওপেক কালার। ওকে, এবার এর মধ্যে এটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে সলিউশনটা, এর মধ্যে আমি খানিকটা ইউরিয়া আমি মিশিয়ে নেবো যাতে ইউরিয়া কন্টেন্টটা মোটামুটি থাকে এর মধ্যে। ওকে, এবার তোমরা এটাকে ভালো করে খেয়াল করে দেখো। এর মধ্যে না তো কোনো এফারভেসেন্ট দেখা যাচ্ছে, কোনো বুদবুদ উঠছে না, এবং ওপরটাও খেয়াল করে দেখো কোনো কিন্তু ফেনা বা ফ্রথ কিন্তু ওপরে ভাসছে না। ঠিক আছে, না তো কোনো বুদবুদ উঠছে, না কোনো ফেনা দেখা যাচ্ছে। তো এইটাকে আমি রেখে দিলাম আপাতত। এবারে এইটা যেটা আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তৈরি করেছিলাম, মানে ব্লিচিং পাউডার মিশিয়ে, এইটাকে আমাকে ছেঁকে নিতে হবে, নাহলে ক্যালসিয়ামটা পুরো চলে আসবে। ঠিক আছে, তার জন্য আমি এইটা ফিল্টার পেপারের সাহায্যে আমি ছেঁকে নেব। তলায় ক্লিয়ার সলিউশনটা আমার দরকার। দেখো তলায় ক্লিয়ার সলিউশন জমছে। এবার এই সলিউশনটাই আমাকে ওখানে ইউরিনের সঙ্গে মেশাতে হবে। তো দেখো একটু ডার্ক ব্যাকগ্রাউন্ডে ধরেছি। এইটাতে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে ইউরিন সলিউশনটা। এর মধ্যে আমি দেবো যেটা আমি তৈরি করলাম সোডিয়াম হাইপোক্লোরাইড। ভালো করে খেয়াল করে দেখো পুরো কালারটা কি হলো, এবং তলা থেকে দেখো বিড় বিড় করে অসংখ্য এফারভেসেন্স উঠছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ওপরটা খেয়াল করো পুরো ফেনা হয়ে গেছে, ফ্রথ, ওই ফেনাগুলো এসে ওপরে জমা হলো। ঠিক আছে, তো দিস ইজ সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্ট। এই এখনো উঠছে, দেখো বুঝতে পারবে এফারভেসেন্স। ওকে, এবারে কেমিস্ট্রিটা একটু বুঝিয়ে নেওয়া যাক সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্টের। সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্টের যেটা আমি এটা পরে বলছি, আগে যেটা কি তৈরি হলো আগে সেটা দেখো। বলছি ব্লিচিং পাউডারটা সঙ্গে তোমরা জানো CaOCl, ঠিক আছে, তাহলে CaClO2 যেটা আছে সেইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, করে তৈরি করছে NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড।
আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা প্রেসিপিটেট পড়ছে, অধক্ষেপ পড়ছে, যেটা আমি ফিল্টার পেপারে ফিল্টার করে নিলাম, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। এখন এই সোডিয়াম হাইপোক্লোরাইড, আর যদি মানে তোমাদের বইতে লেখা থাকবে সোডিয়াম হাইপোব্রোমাইড, ব্যাপারটা একই, খালি ওখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, ওখানে ব্রোমিন। এই রিয়াকশনটা একটু এক্সোথার্মিক, ঠিক আছে, একটু হিট প্রডিউস করে। তো সোডিয়াম হাইপোক্লোরাইড ইজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক পদার্থ। ইটস অক্সিডাইজিং প্রপার্টিজ আর অ্যাট্রিবিউটেড টু দ্য হাইপোক্লোরাইড আয়ন। মেন হচ্ছে এইটা জিরো বলছি, OCl মাইনাস, এই আয়নটার জন্যই কিন্তু এর এই প্রপার্টিটা দেখা দেবে, হুইচ ইজ কেপেবল অফ অ্যাকসেপ্টিং ইলেকট্রনস ফ্রম আদার মলিকিউলস। অত তীব্র জারক পদার্থ হওয়ার জন্য অন্য মলিকিউলস থেকে ওই ইলেকট্রনটাকে নিয়ে নেবে, যে কারণে হচ্ছে কি অন্য পদার্থটা জারিত হয়ে যাচ্ছে, রেজাল্টিং ইন দ্য অক্সিডেশন অফ দোজ মলিকিউল, অন্য মলিকিউলটা সেখানে জারিত হয়ে যাচ্ছে। এবারে তো সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্টে কি হচ্ছে সেটা একটু দেখে নিন। তো সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্টে জেনারেল রিয়াকশনটা হচ্ছে NaOCl প্লাস NH2, এটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, NH2 = CO, ইউরিয়া। তাহলে রিয়াকশনটা করলে কি হলো, NaCl প্লাস NH3 আর CO2। এই যে CO2টা ফর্ম করছে, এই CO2টাই ওখানে বুদবুদ আকারে উঠছে, এফারভেসেন্স, যার জন্যে ওই তোমরা সলিউশনের মধ্যে যে বুদবুদ বুদবুদ করে উঠছে যেটা এফারভেসেন্স, সেটা তোমরা দেখতে পেলে। রিয়াকশনটা কি করে হয়, ইউরিয়া রিয়াক্টস উইথ সোডিয়াম হাইপোক্লোরাইড হুইচ অক্সিডাইজেস ইউরিয়া ব্রেকিং ইন দ্য CN বন্ড। তো সোডিয়াম হাইপোক্লোরাইড কি করছে, ইউরিয়ার সঙ্গে রিয়াক্ট করে ইউরিয়ার মধ্যে যে CN বন্ড যেটা থাকবে সেইটাকে ব্রেক করছে। ইউরিয়া ডিকম্পোজেস টু NH3 অ্যান্ড CO2। CO2 ইজ রিলিজ, মানে ইউরিয়া ভেঙে যাচ্ছে NH3 আর CO2 এই দুটো জিনিসে, কার্বন ডাইঅক্সাইডে। CO2 মানে কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড অ্যাজ এ গ্যাস কজিং এফারভেসেন্স, ওই জন্যই ওই বুদবুদটা বা এফারভেসেন্সটা উঠছে। অ্যামোনিয়া ইজ অলসো প্রডিউস বাট ইট রিমেন্স ডিজলভড ইন দ্য সলিউশন, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে সেটা সলিউশনের মধ্যেই থেকে যাবে। ওকে, তো এইটা ছিল সোডিয়াম হাইপোক্লোরাইড টেস্টের রিয়াকশন। এবং আমি কেন সোডিয়াম হাইপোক্লোরাইড করলাম, কেন ব্রোমাইড করলাম না, আমি তোমাদের সেটা বোঝাতে পারলাম। এটা কিন্তু ডাইরেক্ট ব্লিচিং পাউডার দিয়েও হবে, কিছুই না, ব্লিচিং পাউডারের তো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড মানে ওকে বলে আর কি। ব্লিচিং পাউডারটাকে জলে গুলে জাস্ট সেইটাকে ওইরকমভাবে ফিল্টার করে নিয়ে সেই যে জলটা পাবে মানে ফিল্টারটা, সেইটা দিয়ে যদি তোমরা এই ইউরিয়ার মধ্যে দাও, তাহলে ওই একই রিয়াকশন হবে, ওখানে হবে হাইপোক্লোরাস অ্যাসিড। NaOCl এখানে তৈরি হয়েছিল, ওখানে হবে হাইপোক্লোরাস HOCl। কিন্তু এই যে বললাম OCl মাইনাস, এইটা থাকার জন্যই, অক্সিডাইজিং এজেন্টটা থাকার জন্যই রিয়াকশনটা দেবে, ডাইরেক্ট ব্লিচিং পাউডার দিয়েও হবে। ওকে, এরপরে যেটা ইউরিয়া লাস্ট টেস্টটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ইউরিয়াস টেস্ট। তবে হ্যাঁ, এই টেস্টটা একটু প্রবলেমেটিক, সবসময় দিতে চায় না, তবু আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। দেখো, তো প্রথমে ইউরিয়াস টেস্ট করবার জন্য আমি যেটা নেবো, এখানে কিন্তু আমি ক্লিয়ার ইউরিয়া সলিউশন নেবো। আমি কেন সিনথেটিক ইউরিন বা এমনি ইউরিন স্যাম্পেল কালেক্ট করলাম না, তার কারণটা হচ্ছে এর যে কালারের যে, কারণ নর্মাল ইউরিন স্যাম্পেলে যেটা হয়, ইউরিন স্যাম্পেল যদি তোমরা কালেক্ট করো তাহলে দেখবে কালারটা একটু ইয়েলোইস। তো সেইখানে এখানে যে ইউরিয়া টেস্ট যেটা আছে তাতে যে কালার চেঞ্জের ব্যাপারটা আছে না, ওই কালার চেঞ্জটা খুব একটা ভালো বোঝা যাবে না, যে কারণে আমি এখানে ডাইরেক্ট ইউরিয়া সলিউশন, ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন, সেইটা নিয়েছি। ওকে, তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই ইউরিয়া সলিউশন থেকে কিছুটা সলিউশন আমি একটা টেস্ট টিউবে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি ঠিক 4 ফোঁটা ফেনল রেড মেশাবো। ফেনল রেডটা কিন্তু এখানে কালারটা দেখো একটু লালচে, ওকে, লালচে মতো কালারটা, হালকা লাল মতো। ফেনল রেডটা হচ্ছে এখানে ইন্ডিকেটর। এর মধ্যে যেটা মেশাতে হবে একটু সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা যাতে মিডিয়ামটা অ্যালকালাইন হয়।
তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমি 2-3 ফোঁটা মেশানোর পরেই কালারটা চেঞ্জটা লক্ষ্য করবে। দেখো কালারটা আরো পিঙ্কিশ, মানে ডিপ পিঙ্ক গোছের একটা কালার হয়ে গেল, আরো ডিপ হলো কালারটা। ওকে, এবারে এর মধ্যে আমাকে করতে হবে 1% অ্যাসিটিক অ্যাসিড মেশাতে হবে। 1% অ্যাসিটিক অ্যাসিড আমি বানিয়ে নিয়েছি জেনারেলি ক্রুড সলিউশন থেকে। কিছুই না, এটা একটা 10 ml একটা মেজারিং সিলিন্ডার, তাতে 9.9 ডিস্টিল ওয়াটার দিয়ে বাকি মার্কটা 10 মার্ক অব্দি আমি ড্রপ বাই ড্রপ অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি, নিয়ে 1% অ্যাসিটিক অ্যাসিড আমি বানিয়ে নিয়েছি। এবার এই অ্যাসিটিক অ্যাসিডটাকে আমাকে এর মধ্যে মেশাতে হবে, কিন্তু টাইট্রেশনের মতো, ড্রপ বাই ড্রপ, কেননা কালারটা ডিসঅ্যাপিয়ার করবে। এই দেখো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করছে, বুঝতে পারছো? তার মানে প্রায় হয়ে এসছে। এবার এইটাকে আমি একটু নাড়াবো, দেখো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। ওকে, পুরো কালারটা, সলিউশনটার কালার হচ্ছে এখন ইয়েলো, তার মানে নিউট্রাল। এখন পিএইচ হচ্ছে নিউট্রাল। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম, এবার 1% অ্যাসিড অ্যাসিড দিতে এখন নিউট্রাল হয়ে গিয়ে, যে কারণে ফেনল রেড বেসিক বা অ্যালকালাইন মিডিয়ামে ও রেড কালার বা পিঙ্ক কালার, এরকম ডিপ ডিপ পিঙ্ক, ঠিক আছে, পার্পল কালার গোছের এরকম দেখাবে। কিন্তু যদি নিউট্রাল পিএইচ বা অ্যাসিডিক পিএইচ হয় তাহলে কিন্তু ও দেখাবে না। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়েস পাউডার। তো আমি একটু ইউরিয়েস পাউডার মটার পেস্টে গুঁড়ো করে নিয়েছি, আমি সেইটা এর মধ্যে মেশাবো। দিয়ে ভালো করে আমি ছাঁকিয়ে নিলাম। দিয়ে এবার আমাকে সলিউশনটা একটু রেখে দিতে হবে, একটু ওয়েট করতে হবে। এখন সলিউশনটা দেখো ইয়েলো, এবার আমি একটু ওয়েট করব। এবার দেখো এই জায়গাটা কালারটা খানিকটা পিঙ্কিশ নিয়েছে, বুঝতে পারছো? ইয়েলো থেকে এই জায়গাটা তলায়, যেখানে ইউরিয়াস পাউডারটা গুঁড়োটা পড়ে গেছে, সেখানে দেখো খানিকটা পিঙ্কিশ নিয়েছে। ওকে, এবার আমাকে আরো খানিকক্ষণ ওয়েট করতে হবে। আস্তে আস্তে দেখো এটা কিন্তু পিঙ্কের দিকে টার্ন নিচ্ছে কালারটা। দেখো আমি নাড়াচ্ছি, আস্তে আস্তে কালারটা কি দাঁড়ালো। পিঙ্ক হচ্ছে, কালারটা পিঙ্ক হলো। এটাই হচ্ছে ইউরিয়াস টেস্ট। খুব সুন্দর, খুব সুন্দর দিয়েছে, এটা কিন্তু চট করে আসতে চায় না। এবং কেন আসতে চায় না সেটা আমি তোমাদের একটু পরে বলছি। একদম আসবেই না এই টেস্টটা, কিন্তু এক্ষেত্রে দিল। কেন দিল একটু পরে বলছি। আগে ইউরিয়াস টেস্টে তোমরা জেনারেল রিয়াকশনটা দেখে নাও। ইউরিয়া যেটা আছে সেটা জলের সঙ্গে রিয়াক্ট করছে, জলের সঙ্গে মেশানো আছে, মানে ইউরিয়া যেটা পেলেটস গুলো ছিল, ক্রিস্টালগুলো, তার সঙ্গে জল দিয়ে আমি ইউরিয়া সলিউশন বানিয়েছিলাম। এবার তার সঙ্গে আমি দিচ্ছি সোডিয়াম, ইউরিয়াস পাউডার। তাহলে কি হলো, NH3 ফর্ম করলো এবং CO2 ফর্ম করলো। ওকে, এবার এই NH3 জলের সঙ্গে রিয়াকশন করে তৈরি করলো NH4OH। এবার ফেনল রেড যেটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে অলসো নোন অ্যাজ ফেনোসালফোন্যাপথালিন। এটা হচ্ছে একটা পিএইচ ইন্ডিকেটর অর ফেনপথ্যালিন। এটা ফেনপথ্যালিন দিয়েও টেস্টটা করা যায়। টার্নস রেড ইন অ্যালকালাইন মিডিয়াম। কেন অ্যালকালাইন মিডিয়াম হলো? ইউরিয়েজের সাহায্যে ইউরিয়েজ কি করে, ইউরিয়াকে ভাঙবে, ভাঙবার পরে NH3 ফর্ম করলো। সেই NH3টা জলের সঙ্গে মিশে NH4OH তৈরি করলো। এখন NH4OH, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বেসিক মানে অ্যালকালি, তোমরা জানো, যে জন্যে। আর ফেনপথ্যালিন বা ফেনল রেড, ফেনোসালফোন্যাপথালিন যেটা আছে সেইটা কিন্তু বেসিক মিডিয়ামে বা অ্যালকালাইন মিডিয়ামে ও পিঙ্কিশ কালার দেবে। তো সেইখানে রিয়াকশনটা দেখো, বলছে ইউরিয়াস এনজাইম ক্যাটালাইজেস ইউরিয়া হাইড্রোলাইসিস রিলিজিং অ্যামোনিয়া। অ্যামোনিয়া রিলিজ করছে,
অ্যামোনিয়া রিয়াক্টস উইথ NaOH, হেন্স পিএইচ ইনক্রিজেস। তাহলে পিএইচ বাড়বে, যেটা নিউট্রাল পিএইচ হয়ে গেছিল 7, তার থেকে পিএইচ এবার ইনক্রিজ করবে। ফেনল রেড পিএইচ ইন্ডিকেটর চেঞ্জেস কালার টু রেড ইন অ্যালকালাইন পিএইচ। অর্থাৎ যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তখন ফর্ম করে গেল, পিএইচ ইনক্রিজ করলো আবার, ফলে ফেনল রেড এইখানে ওই পিঙ্কিশ কালারটা দেখালো। এই টেস্টটা চট করে আর এক ভাবেও করা যায়, আমি সেটাও দেখাচ্ছি। প্রথমে একটা টেস্ট টিউবে আমি ওই মানে ইউরিয়া সলিউশন যেটা আছে সেইটাকে নিলাম। এই যে কালার চেঞ্জটা হলো না, এই টেস্টটাতে দেখালাম, এটা যদি ইউরিন না ওই হলদে কালার অলরেডি থাকার জন্য ওই প্রথম দিকের কালার চেঞ্জগুলো বুঝতে পারবে না। আগেরটাই যেটা দেখালাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড মেশালাম ফেনল রেডের সঙ্গে, কালারটা আরো ডিপ হলো, এই কালার চেঞ্জগুলো বুঝতে পারবে না, ওই জন্য আমি ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন নিয়েছিলাম। এবার এর সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়াস পাউডার। তো ইউরিয়া সলিউশন নিয়েছি, তার মধ্যে আমি দিলাম ইউরিয়াস পাউডার। দিয়ে মিশিয়ে দিলাম, ইয়েলো কালার হলো। এবার এখানে গন্ধ শুকতে হবে থেকে থেকে। যখনই অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাবে তখনই এই রিয়াকশনটা করতে হবে। এবার দেখো ফেনফথ্যালিন, অ্যামোনিয়া গন্ধ একটু একটু পাওয়া যাচ্ছে। ফেনফথ্যালিনের কালার দেখো পুরো সাদা, ক্রিস্টাল ক্লিয়ার। এবার এর মধ্যে আমি একটু ফেনফথ্যালিন দিচ্ছি। দেখো কালার চেঞ্জ করলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যে বললাম গন্ধটা পেলাম অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ফর্ম করেছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যেমনি ফেনফথ্যালিন দিলাম বেসিক মিডিয়ামে, ফেনফথ্যালিন টার্নস রেড। এখানে পুরোপুরি রেড আসবে না, একটু পিঙ্কিশ আসবে। ওকে, তো দ্যাট ইজ ইউরিয়াস টেস্ট। এবার তোমাদের বলছি ইউরিয়াস পাউডারটা কি ছিল। জেনারেলি স্কুলে তোমাদের পড়াবে হয়তো ইউরিয়াস ট্যাবলেট কেনে বা ইউরিয়াস পাউডারও কিনতে পাওয়া যায়, কিন্তু সেই ইউরিয়াস পাউডার এখানে ইউজ করা হয়নি। আমি যেটা করেছি সেটা হচ্ছে অরহর ডাল, ওর ইংলিশ নেম হচ্ছে PGNP, সাইন্টিফিক নেম ক্যাজানাস ক্যাজান। ওকে, অরহর ডালকে খুব ফাইনলি এখানে গুঁড়ো করেছি এবং ফ্রেশলি, বাড়ি থেকে করে আনলে হবে না। কেন হবে না, কেন ওই ইউরিয়াস যে পাউডারগুলো বা ট্যাবলেটগুলো গুঁড়ো করে অনেক সময় রেজাল্টটা দিতে চায় না, তার কারণটা হচ্ছে ইউরিয়াস যে পাউডারটা থাকে না, তাতে যদি এয়ার লেগে যায়, যখনই ট্যাবলেটটা থাকবে বা পাউডারটা থাকবে কন্টেনার থেকে খুলতে গেলে তাতে এয়ার লাগবে, এর আয়ু তাহলে বেশি দিন নয়, ম্যাক্সিমাম 2-3 মাস। এখন স্কুল কি করবে, স্কুল একবার কিনবে একটা, মানে যখন একটা কন্টেনার কিনছে সেই কন্টেনারের মধ্যে তো 50-100 গ্রাম মোটামুটি থাকবে। এবারে 2-3 মাসের মধ্যে হাওয়াটা লেগে গেল, 2-3 মাসের মধ্যে ওর অ্যাক্টিভিটি খতম। ন্যাচারালি প্রবলেমটা যেটা দাঁড়াবে, পরের বছর যখন পড়াতে যাচ্ছে তখন আর ইউরিয়াসের টেস্টই দেবে না। তার থেকে যদি অরহর ডালটাকে পিষে নেওয়া যায়, ঠিক এক্সপেরিমেন্টটা স্টার্ট করবার আগে একদম খুব ভালো করে ফাইনলি মোটার পেস্টেলে খুব ভালো করে যদি পিষে নেওয়া যায়, ফাইন ডাস্ট করে, অরহর ডালে ভীষণ রকম ইউরিয়াস অ্যাক্টিভিটি আছে। ইউরিয়াস অ্যাক্টিভিটি আরও আছে আমাদের যে ওয়াটারমেলন আছে বা তরমুজ তার বীজে, কুমড়ো বীজ বা পাম্পকিন তার বীজে আছে, সয়াবিনের বীজে, ঠিক আছে, সিড, এই সিডগুলোতে ইউরিয়াস অ্যাক্টিভিটি আছে। তা আমি এখানে অরহর ডালটা নিয়েছিলাম। তোমরা যদি করো স্কুলে, যদি ইউরিয়াস ট্যাবলেট দিয়ে না আসে বা ইউরিয়াস পাউডার দিয়ে, তোমরা অরহর ডাল পিষে করবে, প্রম্পট রেজাল্ট দেবে। ওকে, তো এইটাই ছিল ইউরিয়ার সমস্ত টেস্টগুলো। এইগুলো কিন্তু খুব হেকটিক টেস্ট, এমনি দিতে চাইবে না। সোডিয়াম হাইপোব্রোমাইড টেস্ট যেটা, সেটাও দিতে চাইবে না, কারণ আমি যে বললাম যে সোডিয়াম হাইপোব্রোমাইড নর্মাল রুম টেম্পারেচারে, সোডিয়াম হাইপোক্লোরাইটও এইগুলো বেশি দিন থাকে না। একবার কন্টেনার খোলা হলে, আর যেহেতু রুম টেম্পারেচারে রাখা হচ্ছে, বিশেষ করে এটা পিএইচ এর উপরেও ডিপেন্ড করে, ওটা ডিকম্পোজ করে যায়। তো যে কারণে এগুলো বেশি দিনের লঞ্জিভিটি নয়। একটা সময় স্কুলে কেনা হলো, তারপরে আবার অনেকদিন বাদে প্র্যাকটিক্যালটা করাতে গেলে তখন কিন্তু এর এফেক্ট বা কার্যকারিতা কিছুই বোঝা যাবে না। তো এইগুলো ফ্রেশলি প্রিপেয়ার করে নেওয়াটাই ভালো। আর এইখানেও যেটা বললাম যে ইউরিয়াসটা পাউডারটা ওইভাবে অরহর ডাল থেকে করে নিলে খুব প্রম্পট অ্যাকশন দেয়। ওকে,
তো আশা করি তোমাদেরকে আমি ইউরিয়ার সমস্ত টেস্টগুলো বোঝাতে পারলাম। তোমরা স্কুলে করে দেখো এইভাবে, আগে স্যার যেভাবে করান উনি, তারপরে আমি যেটা বলছি সেটাও করে দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভাল লাগবে এবং তোমরা এটা থেকে অনেক উপকৃত হবে। কারণ আমি আবার বলছি, ইউরিয়া টেস্ট কিন্তু দিতে চায় না সাধারণত। ওকে, তো যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনও তোমাদের কাছে যায়। আর ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করে দিও। আর তোমাদের অন্যান্য স্কুলে যদি কোনো বন্ধু থাকে, তাদেরও হয়তো ইউরিয়া টেস্ট করতে গিয়ে সমস্যা হতে পারে, তোমরা যদি একটু তাদের সঙ্গে শেয়ার করো তাহলে তারাও দেখে উপকৃত হবে এবং তারাও টেস্টটা করতে পারবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। আমি আবার বলছি, আমার গত 3টে ইউরিনের ওপর, মানে প্রেজেন্স অফ গ্লুকোজ, প্রেজেন্স অফ প্রোটিন, প্রেজেন্স অফ বাইল সল্ট, এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তার লিঙ্কগুলো। তাহলে আজকের মতো আমি এই পর্যন্তই থাক, আজকের মতো রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।